আমার নাম রুচি। ২৫ বছরের এক সুন্দরী মেয়ে যাকে সবাই স্নেহে রুচি বলেই ডাকে। একটি সরকারি হাসপাতালে নার্স হিসেবে আমি সবসময় আমার নিষ্ঠা ও দয়ালু স্বভাব দিয়ে মানুষের হৃদয় জয় করেছি। কাজে শুধু কাজে মন দেওয়া, এটাই ছিল আমার মায়ের দেওয়া শিক্ষা। লোকেরা আমার সাথে কথা বলার অজুহাত খুঁজত, কিন্তু আমি তাদের দিকে তাকিয়েও দেখতাম না। আমি কি করে জানতাম যে ভাগ্য আমার জন্য এমন একটি পরীক্ষা প্রস্তুত করে রেখেছে যা কেউ কল্পনাও করেনি। এক সকালে হাসপাতালে ঢুকেই একজন যুবককে তার গুরুতরভাবে আহত হাত নিয়ে আনা হল। ডাক্তার আমাকে ডাকলেন। রুচি, ইউনিফর্ম পরে পরে, আগে এই ছেলের হাতে ব্যান্ডেজ করে দাও। আমি তার কাছে পৌঁছামাত্রই সে তার চোখ তুলে তাকাল এবং তার গভীর দৃষ্টি আমাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। তার চোখে এমন একটি আহ্বান ছিল যা আমি আগে কখনো দেখিনি। সে একটানা শুধু আমাকেই দেখছিল। আমি তাকে স্মরণ করিয়ে দিয়ে বললাম, স্যার, আগে ব্যান্ডেজ করিয়ে নিন, ব্যথা হচ্ছে নিশ্চয়। সে তার হাত আমার দিকে বাড়িয়ে দিল। রক্ত পড়ছিল। আমি তার হাত ধরামাত্রই সে বলল, দয়া করে ব্যান্ডেজ থাকতে দিন। আপনার হাত লাগতেই তো ব্যথা উধাও হয়ে গেছে। তার এই কথা শুনে আমি অবাক হলাম, কিন্তু হাসতে হাসতে ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দিলাম। আমার কাজ শেষ করে ডাক্তার সাহেবকে জানিয়ে ইউনিফর্ম বদলাতে চলে গেলাম। সারা দিন আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু তার চোখের চমক আমার মাথায় ঘুরছিল। ছুটির সময় হাসপাতাল থেকে বের হয়ে দেখি সেই ছেলেটি একটি সাদা গাড়িতে বসে আমাকে দেখছে। আমি তাকে উপেক্ষা করে চুপচাপ এগিয়ে গেলাম। বাড়ি গিয়েও তার মুখ আমার চোখের সামনে ভাসছিল, কিন্তু আমি বাড়ির কাজে ব্যস্ত হয়ে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলাম। পরের দিন হাসপাতালে পৌঁছানোর ৫ মিনিটও হয়নি, সেই ছেলেটি আবার এসে হাজির। ডাক্তার সাহেব বললেন, রুচি, দেখো, এই রোগীর আবার চোট লেগেছে। তখনই আমি নিশ্চিত হলাম যে সে এখানে শুধু আমার জন্যই এসেছে। ডাক্তারের কথা শুনে আমি অনিচ্ছা সত্ত্বেও তার ব্যান্ডেজ করতে লাগলাম। ব্যান্ডেজ করার পর আমি তাকে বললাম, স্যার, এখন ৩ দিন পর আসুন, ক্ষত শুকাতে সময় লাগবে। এই শুনে সে বলল, কেন? আমি রাগ করে উত্তর দিলাম, কারণ মেডিকেল নিয়ম এটাই বলে। সে নিঃশব্দে চলে গেল। কিন্তু পরের দিন হাসপাতালে পৌঁছাতেই সে আবার সেখানে ছিল। আমি রাগ করে বললাম, স্যার, আপনাকে ৩ দিন পর আসতে বলা হয়েছিল। আমার কথা শেষও হয়নি, সে তার অন্য হাত আমার দিকে বাড়িয়ে দিল। তাতে বেশ গভীর একটি কাটা দাগ ছিল, যা দেখে আমার মন খারাপ হয়ে গেল। আমি অনিচ্ছায় জিজ্ঞাসা করলাম, স্যার, এই চোট কিভাবে লাগলো? সে আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে না দেখার শাস্তি। আমি চুপ হয়ে গেলাম। সে আমার নীরবতা ভেঙে বলল, আপনাকে দেখার অজুহাতেই তো এই চোট লাগে। একদিন আপনাকে না দেখলে আমার মন অস্থির হয়ে ওঠে। আমি মাথা নিচু করে তার ব্যান্ডেজ বেঁধে দিলাম এবং হাসির ছলে বললাম, কাল কিন্তু কোনো চোট লাগবে না, জানিয়ে দিচ্ছি। আমি কাল ছুটি নেব। সে আমার কথা কেটে বলল, দয়া করে আমার উপর এমন জুলুম করবেন না। এখন তো চোট রোজ লাগবেই, যতদিন আমার প্রাণ আছে, কারণ আপনাকে কথা বলার এই অজুহাত তো আছেই। আমি বললাম, স্যার, নিজেকে কষ্ট দেওয়া পাপ। সে বলল, আপনার যদি এতটুকু অনুভূতি থাকে তাহলে দয়া করে আপনার নম্বর দিন। রোজ শুধু ফোনে আপনার কণ্ঠ শুনেই কাজ চালিয়ে নেব। নইলে আমি রোজ এখানে আপনার সাথে কথা বলার জন্য এমনি নিজেকে জখম করতে থাকব। আমি অনিচ্ছায় তাকে এই শর্তে আমার মোবাইল নম্বর দিলাম যে সে রোজ শুধু একবার নমস্তে বলে ফোন কেটে দেবে। পরের দিন সকাল 10টায় একটি অচেনা নম্বর থেকে কল এল। আমি ফোন তুলতেই কণ্ঠ শোনা গেল, নমস্তে। আমি জবাবে নমস্তে বলে জিজ্ঞাসা করলাম, কে? সে বলল, আমি যতীন, যাকে ব্যান্ডেজ করাতে আসা ছিল। আমি ফোন কেটে দিলাম এবং একটি মেসেজ করলাম, আমার আওয়াজ শুনে নিলেন? এখন আর চোট লাগাবেন না। তারপর সে রোজ ফোন করে নমস্তে বলে কেটে দিত। কয়েকদিন পর এক রাত 2টার দিকে তার মেসেজ এল, আপনি যাচ্ছেন। আমি তাকে কোনো উত্তর দিইনি, কারণ আমি ঘুমাচ্ছিলাম। পরের দিন যখন তার কল এল, সে নমস্তে বলল। আমি জবাব দিয়ে বললাম, যতীন, আপনি শর্ত ভুলে যাচ্ছেন। আমাদের শর্তে শুধু আওয়াজ শোনা ছিল, মেসেজ করা নয়। সে বলল, মাফ করবেন, রাতে মনটা ভালো ছিল না,
তাই মেসেজ করে ফেলেছি। আমি বললাম, রাতে এমন কি হয়েছিল? তিনি বললেন, শুধু আপনার মুখটা চোখের সামনে ছিল আর মনটা শান্ত হচ্ছিল না। এভাবেই আমাদের কথোপকথন শুরু হয়ে গেল এবং আমরা প্রায় 10 মিনিট কথা বললাম। তারপর আমি ফোন বন্ধ করে দিলাম। কিন্তু এখন বারবার তার কথা আমার মাথায় আসছে। ছুটির পর বাড়ি গেলাম। বাড়ির কাজকর্ম শেষে রাতে বিছানায় শুয়ে তাকে মেসেজ করলাম এবং তার খোঁজ খবর নিলাম। সে খুব খুশি হলো যে আমি নিজে থেকে তার সাথে কথা বললাম। এখন প্রতি রাতেই তার সাথে কথা বলা আমার অভ্যাস হয়ে গেছে। এক রাতে কথা বলতে বলতে সে বলল, রুচি, একটা কথা জিজ্ঞাসা করি, খারাপ লাগবে না তো? আমি বললাম, জিজ্ঞাসা করো। সে বলতে লাগলো, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। আমি বললাম, আমাকেও। সে প্রতি রাতে ভালোবাসার কথা বলতো, যা আমার ভালো লাগতো, কিন্তু আমি নীরব থাকতাম। এক রাতে সে বলল, রুচি, আমি কি তোমাকে আজ একটা খুব সুন্দর গান শোনাতে পারি? আমি হেসে ফোন বন্ধ করে দিলাম। সে আবার কল করতে লাগল, কিন্তু আমি তুললাম না এবং ঘুমিয়ে পড়লাম। যখন সকালে আমার চোখ খুলল তখন তার অনেক ক্ষমা চাওয়ার মেসেজ ছিল। আমি তাকে জবাব দিলাম, কিন্তু তখন সে ঘুমিয়ে পড়েছে। পরের দিন যখন হাসপাতালে পৌঁছলাম তখন যতীন সেখানে তার হাতে ব্যান্ডেজ করাতে এসেছিল। আমি দেখলাম সে ইচ্ছে করে তার হাতে কাটা দিয়েছে। আমার রাগও হলো, আবার তার অবস্থা দেখে দুঃখও হলো। ব্যান্ডেজ করতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এটা কি করেছ? সে বলল, রুচি, তুমি রাতে আমার সাথে কথা বলনি, তাই আমি নিজেকে শাস্তি দিয়েছি। আমার খুব দুঃখ হলো। জানি না কেন আমার চোখে পানি চলে এলো। আমি তার হাত ধরে মনে মনে তার কষ্ট অনুভব করলাম এবং বললাম, যতীন, এখন থেকে এমন করো না। আমার খুব কষ্ট হয়। অবশ্যই প্রতি রাতে কল করে নিও এবং মনের কথা বলে নিও। সে জবাব দিল, তুমি কি সত্যি বলছ? আমি চোখে পানি নিয়ে জবাব দিলাম, হ্যাঁ যতীন। সে বলল, রুচি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি বললাম, আমিও তোমাকে খুব ভালোবাসি যতীন। সে খুব খুশি হল। তারপর আমি আমার কাজে লেগে গেলাম। তারপর প্রতি রাতে সে আমাকে ফোন করত এবং আমরা দীর্ঘক্ষণ কথা বলতাম। প্রেমের নতুন মোড, অন্য দিক। একদিন যখন আমি হাসপাতাল থেকে বের হলাম তখন যতীন গাড়িতে বাইরে আমার জন্য অপেক্ষা করছিল। সে মেসেজ করল, আজ অটোতে যেও না, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। চুপি চুপি একটু এগিয়ে এসো এবং গাড়িতে বসে যাও। আমি গিয়ে গাড়িতে বসলাম এবং আমার দৃষ্টি নিচে নামিয়ে নিলাম। যতীন জিজ্ঞাসা করল, রুচি, রাগ করেছ? আমি বললাম, না, শুধু ভয় হচ্ছে কেউ দেখে ফেলবে না তো। সে গাড়ি চালানো শুরু করল এবং আমাকে একটা ছোট ব্যাগ ধরিয়ে দিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? কিন্তু সে বলতে লাগল, তোমার জন্য একটা ছোট উপহার, বাড়িতে গিয়ে দেখো। সে মাকে আমাদের বাড়ির গলির কোনায় নামিয়ে দিল। আমি বাড়ি পৌঁছলে আমার ছোট বোন জানাল যে মা তার বোনের বাড়ি গেছেন। আমি পানি খেয়ে আমার রুমে এসে শপিং ব্যাগ খুললাম। তাতে একটা সুন্দর কালো শাড়ি ছিল, যা দেখে আমি অবাকও হলাম আর খুশিও। আমি যতীনকে মেসেজ করলাম, এসব কেন? সে জবাব দিল, কি ভালো লাগেনি? আমি বললাম, খুব ভালো লেগেছে, শুধু লজ্জা করছে। আমি তার ধন্যবাদ জানালাম এবং তারপর বাড়ির কাজে লেগে গেলাম। রাতে আমরা আবার কথা বললাম। এমনি করে কিছুদিন কেটে গেল। তখন একদিন যেমনই আমি হাসপাতালের জন্য বের হলাম, হঠাৎ ডাক্তার সাহেবের ফোন এল যে আজ ডিউটিতে আসতে হবে না। আজ হাসপাতালে মেরামতের কাজ আছে, তাই ছুটি। আমি বাড়ি ফিরে এলাম। মা পাড়ায় গিয়েছিলেন। আমি যতীনকে ফোন করলাম এবং জানালাম যে আজ ছুটি, তাই দিনে কথা হবে না। তখন যতীন বলল, রুচি, তোমাকে না দেখে দিন কাটে না, প্লিজ চলে আসো। আমি বললাম, যতীন, প্লিজ, আমার প্রাণ, আজকের দিনটা কাটিয়ে দাও, কাল দেখে নিও। তখন যতীন বলল, কেন না, আজ আমরা দিনটা একসাথে কাটিয়ে দেই। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে? যতীন বলল, তুমি হাসপাতাল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে এসো।
আমরা তোমার ডিউটির সময় পর্যন্ত একসাথে থাকব। আমি মানা করলাম, কিন্তু সে বারবার বলতে লাগল। শেষে আমি রাজি হলাম। আমি বললাম ঠিক আছে, আমি আসছি। তখন মাও বাড়ি ফিরে এসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, রুচি তুমি গেলে না? আমি বললাম, মা আমি এইমাত্র বের হয়েছি যে ডাক্তার সাহেবের ফোন এলো, তার স্ত্রী একটি ছোট পূজার আয়োজন করেছেন এবং আমাকেও ডেকেছেন। মা সঙ্গে সঙ্গে বললেন, না রুচি বেটা, ম্যাডাম এত আদর করে ডেকেছেন, তুমি অবশ্যই যাবে। আমি একটি সুন্দর কালো শাড়ি ও লাল ব্লাউজ পরলাম, যা আমাকে খুব পছন্দ ছিল। আমি প্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। অটোয় বসে হাসপাতালের কিছু আগে নেমে গেলাম, যেখানে যতীন তার সাদা গাড়িতে আমার জন্য অপেক্ষা করছিল। সে সাদা রঙের কুর্তা পায়জামা পরেছিল এবং দেখতে খুব সুন্দর লাগছিল। আমিও তার সঙ্গে গাড়িতে বসে পড়লাম। সে আমার সঙ্গে নমস্তে করে বলল, রুচি আজ তুমি একদম পরীর মতো লাগছ। আমি বললাম, এখান থেকে চলো, কেউ দেখে ফেলবে না তো। আমরা সেখান থেকে বেরিয়ে গাড়ি চালাতে চালাতে যতীন আমার হাত ধরে ফেলল এবং তার হাত রেখে আমার সঙ্গে থাকার অনুভূতি দিল। আমরা কিছুক্ষণ ঘুরলাম। তারপর যতীন বলল, রুচি আমার ইচ্ছা করছে তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। আমি হেসে উত্তর দিলাম, গাড়িতে তোমার সঙ্গে বসে আছি, এটা কি যথেষ্ট নয়? যতীন বলল, ভালো, যদি আমি বলি যথেষ্ট নয় তাহলে। আমি চুপ করে রইলাম। যতীন ফোন বের করে কারো সঙ্গে কথা বলল এবং বলল, শাহিদ তোমার ভাবি আমার সঙ্গে আছে, আমরা তোমার বাড়ি আসছি। তারপর ফোন বন্ধ করে আমি জিজ্ঞাসা করলাম, এটা কে? সে বলল, আমার বাচ্চাবেলার বন্ধু। প্রায় 10 মিনিট পরে আমরা একটি খুব সুন্দর বাড়িতে পৌঁছালাম। যতীন গাড়ি ভিতরে ঢুকতেই একটি ছেলে এলো, যার বয়স প্রায় 25 বছর। যতীন তাকে জড়িয়ে ধরে বলল, সে আমাকে বলল, নমস্তে ভাবি। আমি নিঃশব্দে উত্তর দিলাম। যতীন আমাকে বলল, রুচি নামো, এটা আমার বন্ধু এবং ভাইও। আমরা ভিতরে একটি ঘরে চলে গেলাম। সেই ছেলে আমাদের জন্য লস্যি নিয়ে এলো। আমরা লস্যি খেয়ে সে বাসন নিয়ে চলে গেল। সে যেতেই যতীন দরজা ভিতর থেকে বন্ধ করে আমাকে দেখতে লাগল। আমি বললাম, এবার খুশি হয়ে চলো, বাড়ি যাই। যতীন বলল, এখনো তো পুরো দিন আছে, আমরা এখানে আরাম করে বসি। এরপর আমরা কয়েক ঘন্টা কথা বললাম এবং সময়ের খেয়ালই থাকল না। তারপর সে আমাকে গাড়িতে বসিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়লাম। যখন আমার চোখ খুলল তখন সন্ধ্যা 7টা বাজে। আমি মোবাইল দেখলাম, যতীনের অনেক মিস কল। আমি তাকে আই লাভ ইউ মেসেজ করলাম এবং লিখলাম, রাতে কথা হবে। তারপর রান্না করতে লাগলাম। নতুন মোড়ের শুরু। রাতে যখন আমি খাবার খেয়ে আমার ঘরে এলাম, তখন যতীনের কল এল। কথা প্রসঙ্গে সে বলল, রুচি আমি তোমার জন্য একটি চাকরি এনেছি। একটি প্রাইভেট হাসপাতালে তোমার বেতন এখান থেকে দ্বিগুণ হবে। আমি হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেন? যতীন বলল, আমি চাই তুমি নিরাপদে থাকো এবং ভালো জীবন কাটাও। আমি ভাবলাম, এটা তো আমার স্বপ্ন ছিল। আমি তার এই প্রস্তাব মেনে নিলাম এবং নতুন যাত্রা শুরু করলাম। একদিন আমি নতুন কাজে যাচ্ছিলাম, হঠাৎ যতীনের কল এল। রুচি প্লিজ, তুমি তোমার বাড়ির ঠিকানা থেকে একটু আগে এসে আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি তার কথা মেনে রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম। সে তার সাদা গাড়িতে এসে আমার কাছে এগিয়ে বলল, রুচি আমার তোমার সঙ্গে কথা বলতে হবে। আমি তার সঙ্গে কথা বললাম এবং জিজ্ঞাসা করলাম, কি কথা রুচি? আমার বাবা তোমার সৌন্দর্য এবং মেধার কারণে তোমার জন্য খুব ভালো ভেবেছেন এবং তিনি আজ রাতে তোমার বাড়িতে রিস্তার কথা বলতে আসছেন। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কেন? যতীন বলল, এটা তোমার জন্য খুব ভালো হবে। আমি তাকে বললাম, ঠিক আছে, তুমি আসো, কিন্তু আমি আমার বাবা মাকে জিজ্ঞাসা করে জানাব। সে আমার কথা শুনে খুশি হয়ে চলে গেল। আমিও বাড়ি চলে এলাম।
আমার মনে এক অদ্ভুত সুখ এবং ভয় ছিল। প্রেমের শেষ পরীক্ষা। পরের দিন রাতে আমার মা আমার সঙ্গে কথা বললেন এবং জিজ্ঞাসা করলেন, আমি কি যতীনের বাবা মাকে বাড়িতে ডেকেছি? আমি হ্যাঁ বললাম। তখন আমার মা বললেন, বেটা, তোমার বাবা এই রিস্তার জন্য রাজি হবেন না। আমি বললাম, মা প্লিজ তার সঙ্গে কথা বলো। মা বললেন, তোমার বাবা রাজি হবেন না? তুমি এই রিস্তা ভেঙে দাও। আমি মাকে এই রিস্তা না ভাঙার অনুরোধ করলাম এবং বললাম, মা আমি যতীনকে খুব ভালোবাসি। মা উত্তর দিলেন, বেটা, তোমার কোনো অধিকার নেই যে তুমি তোমার বাবা মার সম্মানকে বিপন্ন করবে। আমি মায়ের কথা শুনলাম। তাহলে আমার চোখে জল চলে এলো। আমি মাকে বললাম যে যতীন আমার হৃদয়ে চিরকাল থাকবে। মা আমাকে বোঝালেন যে জীবনে কিছু সিদ্ধান্ত বুদ্ধিমত্তা ও শান্ত মস্তিষ্কে নেওয়া উচিত, যাতে কোনো সমস্যা না হয়। আমি মায়ের কথা মেনে নিলাম এবং ভাবলাম যে আমাকে এই সম্পর্ক শেষ করতে হবে। আমি যতীনকে ফোন করলাম এবং তাকে বললাম, যতীন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারব না। যতীন জিজ্ঞাসা করল, কেন? আমি তাকে বললাম যে আমার বাবা মা এই সম্পর্কে রাজি নন। যতীন আমাকে বোঝাল, রুচি, আমি তোমার মা ও বাবার সাথে নিজে কথা বলবো। আমি তাকে বললাম, না যতীন, এটাই আমার শেষ কথা। সে আমাকে বলল, রুচি, তুমি আমার কথা শোনো। যতীন, আমি তোমার কথা শুনতে চাই না। আমার হৃদয়ে তোমার জন্য অনেক ভালোবাসা আছে, কিন্তু আমি তোমাকে আমার বাবা মায়ের সম্মানের জন্য ছাড়তে পারব না। যতীন আমার কথা শুনল এবং ফোন রেখে দিল। আমার চোখে জল চলে এলো। আমি ভাবলাম যে আমি আমার বাবা মায়ের সম্মানের জন্য এসব করেছি। পরের দিন যখন আমি কাজে গেলাম, তখন একটি খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল এবং আমি অনেক দেরিতে যাচ্ছিলাম। হাসপাতালে পৌঁছে আমি জানতে পারলাম যে একটি মিটিং হতে চলেছে যেখানে সব সিনিয়র ডাক্তার এবং আমি অংশ নেব। আমি ভয় পেয়েছিলাম যে মিটিংয়ে দেরি হয়ে গেলে ডাক্তার সাহেব আমাকে ডাকবেন। আমি দ্রুত আমার সিটে গিয়ে বসলাম। মিটিং শুরু হল এবং আমি জানতে পারলাম যে মিটিংয়ে একজন নতুন ডাক্তারকে আমাদের দলের প্রধান করা হয়েছে। যখন আমি দেখলাম সে ছিল যতীন, আমি তাকে দেখে হতবাক হয়ে গেলাম। যতীন আমার দিকে তাকিয়ে বলল, রুচি, তোমাকে আজকের পর হাসপাতালে বা ফোনে আমার সাথে কথা বলার প্রয়োজন নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিয়ে করব। আমি হতবাক হয়ে গেলাম এবং আমার চোখে জল চলে এলো। আমি তাকে বললাম, যতীন, তুমি এটা করতে পারো না। সে বলল, তোমার বাবা মায়ের সম্মানের খেয়াল আমি রেখেছি এবং এখন আমি তোমার ও আমার ভালোবাসার জন্য কিছুই করতে পারি। তারপর যতীন বলল, রুচি, এখন তুমি শুধু আমার। আমি তার কথা শুনে হাসলাম। আমি তাকে বললাম, যতীন, আমিও তোমার। সেই দিন আমি আমার বাবা মাকে যতীনের বাড়িতে আসার নিমন্ত্রণ দিলাম। তারা পরের দিন এলেন এবং আমাদের একসাথে দেখে খুশি হলেন। যতীন ও আমি একে অপরকে বিয়ে করলাম এবং একে অপরের সাথে সুখে থাকতে লাগলাম। আমাদের একটি সুন্দর ও প্রিয় মেয়ে আছে, যার নাম রুচি। আমরা আজও প্রতিদিন একে অপরের সাথে দেখা করি ও হৃদয়ের কথা বলি। আমরা দুজনেই একে অপরের ভালোবাসা ও বিশ্বাসকে সবসময় সবার উপরে রাখি। এভাবে আমাদের গল্পের একটি নতুন অধ্যায় শুরু হল, যেখানে আমরা আমাদের ভালোবাসা ও বিশ্বাসকে জয় করলাম।